আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা ঠিক মতো করতেছো। কারণ জিএসটি হচ্ছে তোমাদের এখন বলতে গেলে যারা সেকেন্ড টাইমার আছো তাদের তো একদম লাস্ট স্টেপ বলা যায়, শেষ ভরসা এক কথায়। তো সেই জন্য খুব ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝা গেছে? আচ্ছা, তো একটু তোমরা জলদি যুক্ত হয়ে যাও আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আর যারা যারা আছেন আছে এই গ্রুপে, তো জলদি একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? আজকে আমাদের টপিক হচ্ছে মুদ্রা, ব্যাংক, ইপিজেড, এই রিলেটেড যেগুলো আছে এগুলো পড়বো আমরা, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আছি আমি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা একটু জলদি যুক্ত হয়ে যাও, জলদি। আচ্ছা, আমরা পড়াটা বের করি। তো আমরা প্রথমে ইপিজেডটুকু দেখে নেব। ইপিজেডে বেশি কিছু নাই, ইপিজেড অল্প একটু, জাস্ট যে কয়টা আছে আমরা এইটুকু দেখে নেই। তোমাদের সব কিছু লাগবে না, এক কথায় আমি যতটুকু করে পড়াচ্ছি ততটুকুই তোমরা পড়বা, তাহলে হবে। আর আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবা, ঠিক আছে? ওকে, ওকে। ধন্যবাদ, ধন্যবাদ। সিয়াম ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এই এডুকেশনের কোনো ভাই আছে নাকি রে? আছে, তাই তো। থাক, এখন রোজা আছি আমরা, আমরা এখন আর স্লোগান দিব না, আমরা স্লোগান পরে দিব, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করে দিই নাকি? এই তো এমনি ডাকে নিয়ে আসতে হবে। ক্লাসে আয়, সবাই একটু জলদি একটু মেনশন করে দাও। আচ্ছা, সবাই একটু আসুক, না হলে আর কি হবে, পরে এসে বলবে ভাই আমি তো বুঝতেছি না কোথা থেকে পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই রোজা আছে তো? অর্থাৎ সবাই কি সিয়াম পালন করতেছো কিনা? আচ্ছা, আচ্ছা, তাহলে চলে আসো সবাই। এখন দেখো, দেখো তাহলে এখানে বলছে কি, ইপিজেড। ইপিজেড টপিক থেকে তোমাদের তেমন কোনো প্রশ্ন আসার চান্স নাই, আসতেই পারে। ইপিজেড পূর্ণরূপ কি? ইপিজেডের পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন, অর্থাৎ এখান থেকে রপ্তানি করা হয়, এক্সপোর্ট করা হয়, ঠিক আছে? এক্সপোর্ট করা হয়, কি করা হয়? এক্সপোর্ট করা হয়, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ এরকম ভবিষ্যতে কালেকশন নিয়ে আসবো, আরো অনেক অনেক কালেকশন নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, এক্সপোর্ট প্রসেসিং জোন। তো বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড, এগুলো জাস্ট মনে রাখার জন্য। চট্টগ্রাম ইপিজেড চট্টগ্রামের দক্ষিণ হালি শহরে। বাংলাদেশের সর্বমোট ইপিজেড সংখ্যা হচ্ছে 10টি, সরকারিভাবে 8টি, এই জিনিসটা ভুল করা যাবে না। বেসরকারিভাবে 2টা আছে, যেটা হচ্ছে সরকারের আয়ত্তে না, সরকারের আন্ডারে না, ঠিক আছে? বেসরকারি 2টি। তো 8টি কি কি? তোমার 8টি যেগুলো হচ্ছে তোমার, যেগুলো আছে সেগুলো হচ্ছে 8টি, আর নির্মিতব্য অর্থাৎ নতুনভাবে বানানো হচ্ছে, নতুনভাবে বানানো হচ্ছে 5টি, নতুনভাবে 5টি বানানো হচ্ছে। সেটা হচ্ছে ফেনী ইপিজেড, মেঘনা ইপিজেড মুন্সিগঞ্জে, মেঘনা ইপিজেড মুন্সিগঞ্জে, গাইবান্ধা ইপিজেড, যশোর ইপিজেড, পটুয়াখালী ইপিজেড, এগুলোই, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় ইপিজেড হচ্ছে কোরিয়ান ইপিজেড। কোরিয়ান ইপিজেড এটা তোমাদের লাগবে না, এটা তোমাদের পড়তে হবে না, থাক, এটা দরকার নেই। বাংলাদেশের প্রথম বেসরকারি ইপিজেড রাঙ্গুনি ইপিজেড, এটাও লাগবে না। বাংলাদেশের বেসরকারি ইপিজেড সমূহ হচ্ছে কোরিয়ান ইপিজেড ও রাঙ্গুনি ইপিজেড, অর্থাৎ যে দুইটা হচ্ছে বেসরকারি, এটার একটা হচ্ছে বড় ইপিজেড আর একটা হচ্ছে প্রথম বেসরকারি ইপিজেডটা হচ্ছে রাঙ্গুনিয়া ইপিজেড, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, সাইদ তুমি কি বিবাহিত? মেয়েদের ড্রেস দিয়ে তুমি কি করবা? বিয়ে শাদী করে নাও, তারপরে ইনশাআল্লাহ হবে, সমস্যা নাই। আচ্ছা, তুমি যেটা পড়বে সেটা হচ্ছে দেখো, বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেডটা হচ্ছে উত্তরা ইপিজেড। উত্তরা নাম শুনলে মনে হতে পারে ঢাকা, ঢাকার উত্তরা, বাট না, এটা উত্তরা, ঢাকার উত্তরা না, এটা হচ্ছে নীলফামারী। একদম উত্তরের শহর কি নীলফামারী আমরা বলতে পারি না? তো ওই সাইডে পঞ্চগড় নীলফামারী ওই সাইডটায়। তো উত্তরা ইপিজেডটা হচ্ছে কি নীলফামারীতে। দেশের বৃহত্তম ইপিজেড নির্মাণ হবে পটুয়াখালীতে। দেশের বৃহত্তম সব থেকে বড় ইপিজেডটা হবে কোথায় হবে? কোথায় হবে? পটুয়াখালীতে। শেষ। আমাদের ইপিজেড সংক্রান্ত হালকা পাতলা যা পড়াশোনা ছিল এগুলো আমরা করে ফেলছি। আমরা উপযোগ করছি, চাহিদা পড়ছি, চাহিদার স্থিতিস্থাপকতা পড়ছি, এগুলো সব পড়ছি। তারপরে হচ্ছে এগুলো আমরা এমসিকিউ করে ফেলছি। তারপর আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে ভূমির উপকরণ, এটা করে ফেলছি, এটা করে ফেলছি, আমরা সব ম্যাক্সিমামই পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আজকে আমাদের কি ছিল, সামগ্রিক আয় সামগ্রিক ব্যয় আমরা শেষ করছি, তাই না? আচ্ছা, তো মুদ্রা, এই টপিকটা তোমাদের ইম্পর্টেন্ট, গুচ্ছের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি থেকে একটা কোশ্চেন তোমাদের শিওর থাকবে, আমি একটা শিওর কোশ্চেন বলে দিচ্ছি, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কথাটা থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে, আর খুবই সহজ থাকবে, একদম কঠিন কিছুই না, ঠিক আছে? মুদ্রাস্ফীতি থেকে
মুদ্রাস্ফীতি থেকে একটা কোশ্চেন থাকবে। আচ্ছা বলো দেখি, মুদ্রাস্ফীতি কথার অর্থ কি? মুদ্রাস্ফীতি কথার অর্থ কি? মানে মুদ্রাস্ফীতি অর্থ কি, মানে কি বোঝায়? তোমরা কি জানো? কেউ জানলে একটু আমাকে জানাও। মুদ্রাস্ফীতি অর্থ কি জানাও? জানো একটু মুদ্রাস্ফীতি, জানো এটা কি হবে? টাকার মান যখন কমে যায়, এর থেকেও খুব সহজ কথাটা যেটা বলতে পারো সেটা হচ্ছে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। টাকার টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। টাকার পরিমাণ বৃদ্ধি মানে কি বুঝেছো ভাইয়া? টাকার পরিমাণ বৃদ্ধি মানে তোমার প্রত্যেকটা জনগণের হাতে টাকা বেশি যাবে, টাকা বেশি হয়ে যাবে, টাকা বেড়ে যাবে, অর্থাৎ টাকার যোগান বাড়বে। কি বাড়বে? যোগান বাড়বে। যোগান বাড়বে, এই যে চিহ্নটা তারা বোঝাচ্ছে বাড়বে। সো যোগান বাড়া মানে কি? তোমার হাতে টাকা পয়সা আছে, তোমার টাকা খরচ করতে কোনো সমস্যা নাই, তখন দ্রব্যমূল্যের দামও বেড়ে যায়। ঠিক আছে, দ্রব্যমূল্যের দাম কি হয়ে যায়? অর্থাৎ দাম স্তর বৃদ্ধি পায়। দাম স্তর বৃদ্ধি পায়। আচ্ছা, তো যোগান বেড়ে গেছে, দাম স্তরও বৃদ্ধি পাইলো, কিন্তু টাকার মূল্য অর্থাৎ টাকার যে ক্রয় ক্ষমতা ছিল, টাকার মূল্য অথবা যেটাকে আমরা বলতে পারি ক্রয় ক্ষমতা, কি বলতে পারি? ক্রয় ক্ষমতা। ক্রয় ক্ষমতা কমে যাবে। ক্রয় ক্ষমতা কমে যাবে। ঠিক আছে, টাকার ক্রয় ক্ষমতাটা কমে যাবে, টাকার মূল্য বৃদ্ধি পাবে। মানে টাকার যোগান বাড়লে, মানে মুদ্রাস্ফীতি কখন হয়? যখন যোগান বৃদ্ধি পায়। যোগান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এখানে কি হয়? যোগান বৃদ্ধি পাওয়া মানে কি? যোগান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে দাম স্তর বৃদ্ধি পাবে। দাম স্তর বৃদ্ধি পাইলে টাকার মূল্য অথবা ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে মানি ইনফ্লেশন বলা হয়। তো এটা দ্বারা আমরা কি বুঝলাম? মুদ্রাস্ফীতি। এখন আমরা তোমার সাথে কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া মুদ্রাস্ফীতি হলে সমস্যাটা কোথায়? মুদ্রাস্ফীতি হলে কোনো মানে সমস্যাটা কোথায়, আমাদের কি হচ্ছে? যে এখন এখন ধরো ক্ষতিটা কিসে আসলে, কারা লস হয়, কাদের লস হয়? তো মুদ্রাস্ফীতি আমরা টপিকটা যখন আসবো তখন আমরা পড়বো, এমনিতেও আমরা একটু আগে থেকে পড়ে নেই। সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি হলে নির্দিষ্ট আয়ের লোকরা ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু মুদ্রা পড়তেছি আমরা একটু পড়ে নেই। নির্দিষ্ট আয়ের লোক ক্ষতিগ্রস্ত হয় কিভাবে ভাইয়া? দেখো, তোমার বাবা চাকরি করেন, তার বেতন হচ্ছে, আচ্ছা ওনার বেতন হচ্ছে মনে করো, সাপোজ ধরে নিলাম 25,000 টাকা। কত টাকা? তিনি একটা জব করেন, তার জবটা হচ্ছে 25,000 টাকা। তোমরা দুই ভাই, তোমাদেরকে মানুষ করতে হচ্ছে, তার সংসার চালাতে হচ্ছে, তার পার্সোনাল, তার স্ত্রী সন্তান সবকিছু সামলাইতে হচ্ছে এই 25,000 টাকার মাধ্যমে। তো তিনি দেখা যাচ্ছে দিন শেষে তাকে বাজারঘাট করে বিভিন্ন ধরনের আরো যে খরচ থাকে, তোমাদের পড়াশোনা খরচ সবকিছু চালাইতে হচ্ছে তাকে। ঠিক আছে, তো এই যে 25,000 টাকা তিনি চালাচ্ছেন, হঠাৎ করে দেখলা তোমাদের হচ্ছে ধরো বাসায় গরুর মাংস রান্না করা হয়তো সপ্তাহে একদিন, নির্দিষ্ট আয়ের লোকের এটাই স্বাভাবিক। ঠিক আছে, কারণ প্রত্যেকদিন গরুর মাংস খাওয়া মানে এই না যে খুব ভালো জিনিস, এটা আমি বলতেছি না। ঠিক আছে, তো সপ্তাহে একদিন গরুর মাংস হইতো। কয়দিন? একদিন। তো গরুর মাংস কেজি ধরো ছিল 750 টাকা। 750 টাকা। সো এই যে 750 টাকা, এটা যদি এখন হয়ে গেল হঠাৎ করে, মানি ইনফ্লেশন বাড়া মানে কি? দাম স্তর বৃদ্ধি পাবে। তো ধরো 750 থেকে এটা বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে? 1000 হয়ে গেছে। কত হয়ে গেছে? 1000 হয়ে গেছে। সো এই যে 1000 হইলো, এখন এটার জন্য যে বাড়তি 250 টাকা প্রয়োজন, এই টাকাটা কি তোমার অন্য জায়গা থেকে খরচ করে মানে কেটে আনতে হচ্ছে না তোমার বাবাকে? কারণ কি? তোমাদের তো ইনকাম 25,000 টাকা। সো তুমি চাইলেও বেশি করে কিছু করতে পারবা না, একদিকে বাড়াইতে গেলে আর একদিকে কমাইতে হবে। সো আগে 1 কেজি দিয়ে তোমার 1 কেজি নিত 1000 টাকায়, 750 টাকায়, এখন দেখা যাচ্ছে কি তাকে বলতে হচ্ছে যে ভাই 750 টাকায় যতটুকু হয় আপনি ততটুকু দিতে পারেন, মানে ততটুকু দিয়েন। ঠিক আছে, এর মানে বোঝাচ্ছে যে নির্দিষ্ট আয়ের লোকরা আছে মুদ্রাস্ফীতির সময় ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করব, তোমরা বলো দেখি যে মুদ্রাস্ফীতির সময়, মুদ্রাস্ফীতি আমরা আবার পড়বো, বাট মুদ্রাস্ফীতির কথাগুলো একটু বলে নেই। না ভাইয়া, অন্যজনের গেঞ্জি কেন পরতে যাবো? কেন, আমার কি গেঞ্জিটা কি খারাপ লাগতেছে নাকি বড় হয়ে গেছে? আমি একটু শুকনা, ঠিক আছে, বাট জার্সিতে আমার নামই দেওয়া আছে, মানে যেহেতু নাম আমারই দেওয়া আছে, আমার আমারই জার্সি। ঠিক আছে,
আচ্ছা, কি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ঋণ ঋণদাতা ঋণ গ্রহীতা, ঋণদাতা ঋণ গ্রহীতা। এখন আমার কথা হচ্ছে মুদ্রাস্ফীতির সময় কে লাভবান হবে? মুদ্রাস্ফীতি হলে কে লাভবান হবে বলো দেখি? লাভবান কে হবে, অর্থাৎ লাভ কার হবে? লাভবানটা কে? লাভবানটা কে? কে লাভবান হবে বলো? তোমরা তোমরা ভালো হবা না, তোমাদের দেখার কথা স্লাইড, তোমরা এটা দেখবা ভাইয়া কি পড়ছে, ভাইয়াকে কেমন লাগতেছে, এসব দিয়ে তো কোনো কাজ নাই। দিন শেষে তো ভাইয়াকে লিখে আসবে না খাতায়, তাই না? এটা দেখো। আচ্ছা, এখানে অনেকে বলতেছে ঋণ গ্রহীতা, এই তো কনফ্লিক্ট হয়ে গেল। নিশি বলছে ঋণ গ্রহীতা, সাইদ বলছে দাতা, শরফুল্লাহ মনে হয় কি বলছে, ঋণ চলে গেছে, ঋণ গ্রহীতা। আচ্ছা, ঋণ গ্রহীতা, ভাই ঋণ গ্রহীতা। আচ্ছা আচ্ছা, ঋণদাতা আর ঋণ গ্রহীতার মধ্যে, আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লাভবান মানে কি, লাভ হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতি মানে কি দেখো, এই যে তোমাকে ধরো, তোমাকে আমি 100 টাকা, কত টাকা? 100 টাকা ঋণ দিছি, তো ঋণ দাতা আমি, তুমি ঋণ গ্রহীতা। বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি যখন 100 টাকা দিলাম তখন কিন্তু আমি 100 টাকা সমপরিমাণ অর্থই তোমাকে দিছি, ঠিক আছে? এখন মুদ্রাস্ফীতি হওয়া মানে কি? মুদ্রাস্ফীতি হওয়া মানে আগে আমি 100 টাকা দিয়ে যে কাজটা করতে পারতাম সেই কাজটা করতে আমার 100 টাকা, মানে 100 টাকার বেশি লাগবে এখন। তার মানে ধরো আগে একটা জিনিস ক্রয় করতে তোমার 100 টাকা লাগতো, সেই জিনিসটা পরবর্তীতে ক্রয় করতে তোমার লাগতেছে 150 টাকা। 150 টাকা। এখন 100 টাকা আমি তোমাকে ঋণ দিছি, ওই টাকার মানটা পরবর্তীতে 150 টাকা হয়ে গেছে, অর্থাৎ ধরো 1 বছর পর 150 টাকার মতো কাজ করতেছে। অর্থাৎ আগে আমি একটা শার্ট কিনতাম, সেটা 100 টাকা লাগতো, এখন ওই শার্টটা কিনতে 150 টাকা লাগতেছে। কিন্তু কথা আছে ভাইয়া, তুমি জানো কি, তুমি বলবা ভাই আমি আপনার থেকে 100 টাকা ঋণ নিছিলাম, এখন আমি আপনাকে 100 টাকায় ঋণ ফেরত দিয়ে দিচ্ছি, ঋণ শোধ করে দিচ্ছি। কিন্তু দেখো, আগে আমি 100 টাকা দিয়ে যে কাজটা করতে পারতাম সেই কাজটা কিন্তু আমি এখন আর 100 টাকা দিয়ে করতে পারতেছি না, এখন আমার প্রয়োজন হচ্ছে 150 টাকা। তার মানে কি দাঁড়াইলো, ঋণটা আমি দিছি, ঋণ আমি দিয়ে আমি ঠকে গেলাম, লসে পড়ে গেলাম, ঠিক আছে? সো লাভবান হবে ঋণ গ্রহীতা। লাভবান কে হবে? ঋণ গ্রহীতা, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা তাহলে কে লাভবান হচ্ছে? ঋণ গ্রহীতা। ক্ষতিকার হচ্ছে, ক্ষতি হচ্ছে ঋণদাতা, তোমার হচ্ছে নির্দিষ্ট আয়ের মানুষজন, এনারা হচ্ছে কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আচ্ছা, তো আমাদের এগুলো শেষ হয়ে গেল। এখন দেখো মুদ্রাটা কি ভাইয়া? মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম। মুদ্রা কি? মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম। মুদ্রা বা অর্থ হলো বিনিময়ের মাধ্যম। তোমাকে যে কথাগুলো মাথায় রাখতে হবে, মুদ্রা কি হচ্ছে তাহলে? বিনিময়ের মাধ্যম, যা মানে সঞ্চয়ের ভান্ডার, এটা আমরা সঞ্চয় করে থাকি, মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে মুদ্রা, ঠিক আছে? আচ্ছা, আবার বোঝানোটা ওকে, আমি আবার বোঝাচ্ছি, সমস্যা নেই। তুমি আর কিছু ফোকাস করবা না, তুমি আমার কথাগুলো শোনো, ঠিক আছে? ধরো আমি এখানে সিয়াম, আচ্ছা আমি সিয়াম, আচ্ছা তোমার নাম কি ছিল ভাইয়া? আচ্ছা হোক, তুমি 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 নিজে, ঠিক আছে? তোমার কথাই বলতেছি। তো ধরো তুমি হচ্ছে এ, এখন তোমার 100 টাকা প্রয়োজন পড়ছে আজকের দিনে 2026 সালে। 2026 সালে তোমার 100 টাকা প্রয়োজন। এখন তুমি দেখছো সিএম ভাই আসছেন, ভাইয়া ভাইয়া আমি তো বিপদে পড়ছি, আমার 100 টাকা প্রয়োজন ছিল, আপনার কাছে থাকলে আপনি আমাকে দেন। তো ঠিক আছে, তো এই যে 100 টাকাটা, 100 টাকা 100 টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, 100 টাকা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ বুঝাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? বুঝাচ্ছি। আমি তোমাকে 100 টাকা দিলাম 2026 সালে। তো 2026 সালে 2026-এ 100 টাকা দিয়ে ধরো 1 কেজি পেঁয়াজ নেওয়া যায়, 1 কেজি পেঁয়াজ নেওয়া যাচ্ছে, ঠিক আছে? 1 কেজি
পেঁয়াজ তুমি নিতে পারতেছো, পেঁয়াজ যাই বলো, পেঁয়াজ নিতে পারতেছো তুমি কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে 2026 সালে। বিষয়টা বোঝার চেষ্টা করো। এখন টাকাটা যে তুমি নিছো, টাকাটা নিছো তুমি, তাই না, 2026-এ। এখন ধরো 2027 সাল, মানে তোমার এখন টাকাটা শোধ করার কথা মনে ছিল না, তো অনেক হুট করে মনে হয়েছে যে সিএম থেকে আমি 100 টাকা নিয়েছিলাম, আমি শোধ করিনি। তো এখন তুমি কি করবা? তুমি আমাকে টাকাটা ফেরত দিবা। তো দেখো 2026 সালে ওই 100 টাকা দিয়ে আমি 1 কেজি পেঁয়াজ নিতে পারতেছি, কিন্তু যখন তুমি 2026 সালের টাকাটা আমাকে 2027 সালে ফেরত দিচ্ছ, 2027 সালে ফেরত দিচ্ছ, তখন দেখা যাচ্ছে যে 1 কেজি পেঁয়াজ নিতে 1 কেজি পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ নিতে আমার টাকার প্রয়োজন পড়তেছে 120 টাকা। ভাইয়া কেন পড়তেছে? ভাই আপনার 120 টাকা কেন পড়বে বলো দেখি? 120 টাকা কেন পড়তেছে? কারণ আমি বলছি মুদ্রাস্ফীতি হলে, শর্তই ছিল মুদ্রাস্ফীতি হলে কে লাভবান হবে। সো তার মানে অবশ্যই মুদ্রাস্ফীতি হয়েছে। সো মুদ্রাস্ফীতি যেহেতু হয়েছে, টাকার মান বেড়ে যাবে, মানে দাম স্তর বেড়ে যাবে, টাকার মান কমে যাবে, টাকার যোগান বেড়ে যাবে, টাকার পরিমাণ বেড়ে যাবে, তাই তো? তো টাকার পরিমাণ বেড়ে গেছে। এই যে দাম স্তর আগে ছিল কত? আগে ছিল 100 টাকা, এটা হয়ে গেল 120 টাকা। ঠিক আছে, 100 টাকা হয়ে গেছে কত? 120 টাকা। এখন বিষয়টা বোঝার চেষ্টা করো। তার মানে 2026 সালে আমি 100 টাকা দিয়ে যে কাজটা করতে পারতেছিলাম, 2027 সালে এসে, 2027-এ এসে আমাকে সেই কাজটা করতে, ওই 1 কেজি পেঁয়াজ কিনতে আমাকে 120 টাকা খরচ করতে হচ্ছে, অর্থাৎ এক্সট্রা 20 টাকা লাগতেছে। এক্সট্রা কত লাগতেছে? 20 টাকা। এখন ভাইয়া এক্সট্রা যে 20 টাকা লাগতেছে, এই টাকাটা তুমি আমাকে দিবা না? তুমি কি বলবা? ভাইয়া আমি আপনার থেকে 100 টাকা ঋণ নিয়েছিলাম, আমি আপনাকে 100 টাকায় শোধ করে দিলাম, বাট আলটিমেটলি কি আমার কিছু হয়েছে? লাভ হয়েছে? হয় নাই। কি হয়েছে? ক্ষতি হয়েছে। কারণ আমি ওই 100 টাকাটা আগে ইউজ করলে আমি 1 কেজি পেঁয়াজ নিতে পারতাম, বাট এই যুগে এসে, মানে এই বছরে এসে, এই সময় এসে, মানে 2027-এ এসে আমাকে সেই পরিমাণ পণ্য কিনতে গিয়ে 120 টাকা দিতে হচ্ছে। তার মানে আমার লস হচ্ছে 20 টাকা। লস কত? ক্ষতি, আমরা বলতে পারি আমার ক্ষতি হচ্ছে 120 টাকা। সরি, ক্ষতি 20 টাকা, শুধু ক্ষতি হচ্ছে শুধু 20 টাকা। ক্ষতি কত? 20 টাকা। তাহলে লাভবান কে হচ্ছে? লাভবান হচ্ছে তুমি, কারণ তুমি তখন 100 টাকা নিয়ে তোমার কাজ সারতে পারছো, পরবর্তীতে ফেরত দিচ্ছ, বাট কি দিচ্ছ? কম টাকা ফেরত দিচ্ছ। ঠিক আছে, কম টাকা ফেরত দিচ্ছ। দেখতে ভাই বলবো যে ভাই আমি তো 100 টাকা নোট নিয়েছি, 100 টাকার নোটই ফেরত দিছি, বাট 100 টাকার নোট নিছো, বাট ওই 100 টাকার নোটের আগে যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা কিন্তু এখন আর নাই। ঠিক আছে, এখন এক্সট্রা একটা 20 টাকার নোট লাগতেছে। তার মানে তুমি লাভবান হয়েছো 20 টাকা, আমি ক্ষতির শিকার হয়েছি 20 টাকা। বোঝা গেছে? বোঝা গেছে? এবার কি বুঝতে পারছো? বুঝেছি এবার ভাইয়া, যাক, তোমরা বুঝলে খুব ভালো লাগে। ঠিক আছে। আরে সঞ্জনা রে, তোমাকে কেউ মেনশন দিল না? সবাই বেঈমান। ঠিক আছে, পড়াশোনার ক্ষেত্রে সবাই বেঈমান। ওকে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এই তো যেমন লেবুর দাম কই থেকে কি হয়ে গেছে। তো তোমরা হয়তো জানো না, আমি নিজেও একটা লেবু। ঠিক আছে, সিয়াম ভাইয়া একটা লেবু। আচ্ছা, তো মুদ্রার আমি যে কথাগুলো বলতেছি সেগুলো একটু মাথায় রাখো। আমরা বেশি সময় দিয়ে এত কথা বলার কিছু নাই। ইকোনমিক্স খুব সহজ সহজ প্রশ্ন করবে, যেগুলো তোমরা ইনশাআল্লাহ সবগুলোই পারবা। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো হচ্ছে মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম, মানে আমরা একে অপরের সাথে যা লেনদেন করি সেটা হচ্ছে টাকা। টাকার বিনিময়ে, টাকাই কথা বলে। টাকা আছে সো আমি আছি, না হলে নাই। ঠিক আছে, বিষয়টা এইরকম। আসলেই টাকাই সকল সুখের মূল, টাকাই আবার সকল অসুখের মূল। ঠিক আছে, এটাই মাথায় রাখতে হবে। টাকাই সব। টাকা আছে তুমি খুশি, টাকা নাই তুমি দুঃখী, টাকা আছে তুমি দুঃখী, টাকা না থাকলে তুমি সুখী। বিষয়টা হচ্ছে এই টাইপের, সিচুয়েশনের উপর নির্ভর করে। ওকে, আচ্ছা, ওকে। তারপরে তুমি কি করো? সঞ্চয়ের ভান্ডার। অর্থাৎ তুমি সঞ্চয় করলে, তুমি কিন্তু সঞ্চয় করবা না যে তোমার কাছে একটা 47 ইঞ্চি এলইডি টিভি আছে, হোক এটা আমার সেভিংস। এটা সেভিংস না। ঠিক আছে, আমরা সঞ্চয় করলে এক সোনা সঞ্চয় করি, না হলে সোনা, না হলে অর্থ।
ঠিক আছে, সোনা না হলে অর্থ, অর্থাৎ অর্থ বলতে আমাদের দেশে টাকাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, কারণ সোনা এমন একটা জিনিস, সোনা এমন একটা জিনিস যা সেভিংস করে রাখলে ক্ষতি নাই, যা সেভিংস করে রাখলে কি নাই, ক্ষতি নাই। ঠিক আছে, তো এগুলো পরে আরো বিস্তারিত তোমরা জানতে পারবা। এখানে আরো একটা অনেক কথা আছে, যেমন হচ্ছে ডলার। ডলারটা হুট করেই কি আর আমাদের ওয়ার্ল্ড কারেন্সি হয়ে গেছে? মানে কি, যত ধরনের ট্রেডিং হয়, বিজনেস হয় অনলাইনে, সবকিছু পুরো দুনিয়াতে ডলারটাকেই মেইন কারেন্সি হিসেবে ধরা হয়, অর্থাৎ তোমার হচ্ছে ওয়ার্ল্ড কারেন্সি হচ্ছে ডলার। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। তারপরে অর্থনীতিবিদগণ যেমন হচ্ছে তুমি দেখো, যেমন বাংলাদেশের টাকা, মানে এইটা আবার সব জায়গায় মুদ্রা কিন্তু সেম না। আমার দেশে যা টাকা, অন্য দেশে সেটা হচ্ছে, জাপানে সেটা ইয়েন, যুক্তরাষ্ট্রে সেটা পাউন্ড স্টার্লিং, আর ইউএসএ তে সেটা ডলার, ইউএস ডলার। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। কাইজে বলছে সুস্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্বাস্থ্য থাকার মানে কি? সুস্বাস্থ্য থাকার মানে হচ্ছে তুমি কি করতে পারছো, কাজ করতে পারতেছো, কাজ করার মাধ্যমে তুমি ইনকাম করতে পারতেছো। ওই আলটিমেটলি জিনিসটা হচ্ছে টাকাই সকল সুখের মূল, আবার অর্থই অনর্থের মূল, বিষয়টা হচ্ছে এই টাইপের। ঠিক আছে, হ্যাঁ, জমি কিনে রাখতে হবে। হ্যাঁ, জমি কিনলে এটা আরো ভালো, কারণ এটা পরবর্তীতে ধীরে ধীরে জমির দাম বাড়তে থাকে, চাহিদা বাড়তে থাকে, চাহিদা কমবে না। আচ্ছা, তাহলে দেখো, এই যে অর্থনীতিবিদ ওয়াকার বলেন মানি ইজ হোয়াট মানি ডাজ। ভাই, ওনার কথাটা খুবই সহজ শুনতে লাগলেও অনেক বড় একটা বিস্তারিত কথা বলে দিয়েছেন। সেটা হচ্ছে অর্থ তাহাই যাহা অর্থ করে, মানে অর্থের কাজ এটাই অর্থের, এটা অর্থ ছাড়া কেউ করতে পারবে না, বিষয়টা এইরকম। ঠিক আছে, আচ্ছা। অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। অর্থের মূল্য বলতে কি বোঝায়? অর্থের মূল্য বলতে কি বোঝায়? অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। ওকে। মুদ্রার কার্যাবলী। মুদ্রার কাজ কি কি আছে? বাণিজ্যিক কার্যাবলী, সামাজিক কার্যাবলী। সো বাণিজ্যিক মানে হচ্ছে তোমার বাণিজ্য করার জন্য, ট্রেডিং, বিজনেস করার জন্য এগুলো। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। এরপরে সামাজিক কার্যাবলী। সামাজিক কার্যাবলী হচ্ছে কাইন্ড অফ এরকম একটা জিনিস, যেটা হচ্ছে কি, মানে একটা বলে না যে হচ্ছে তোমার দেখবা তোমাদের বাসায়, এটা সবার ক্ষেত্রে হয়, ধরো তোমার আব্বুরা 4-5 ভাই আছে, ধরো সামনে এরকম ধরে নাও, আর একটা পরিবারে ছেলে আছে 5 জন, যে বেশি টাকা ইনকাম করে তাকে দেখবা বেশি গুরুত্ব দেওয়া হয়। এটা ইভেন মা বাবারাও করে থাকে। ঠিক আছে, এটা অটোমেটিক চলে আসে, এটা খারাপ কিছু বলা যাবে না। মানে যে টাকা বেশি ইনকাম করে, যে একটু অফিসার, যার গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দরী বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, তাকে আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, বাহ মাশাআল্লাহ কত সুন্দর। আর যা টাকা পয়সা নেই তাকে একটু আমরা ছোট করে দেখার চেষ্টা করি। তো ছেলেদের একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে ছেলে মানুষকে আসলে জাজ করাই হয় এই টাকার মাধ্যমে। ছেলে মানুষকে জাজ করাই হয় টাকার মাধ্যমে, অর্থাৎ তোমার স্যালারি কত, এটার মাধ্যমে তোমাকে জাজ করা হচ্ছে। তো এটা হচ্ছে সামাজিক মর্যাদার কথা বলছে, সামাজিক কার্যাবলীর কথা বলছে। এছাড়াও যাদের টাকা থাকে তাদেরকে আমরা একটু লিডার হিসেবে দেখি, মানে তাদের কথা আমরা শোনার চেষ্টা করি, তাদেরকে একটু ভয় পাই, ক্ষমতা। ঠিক আছে, এই জিনিসটা ভয় পাই। আচ্ছা, তারপরে অসীম বা সীমাহীন মুদ্রা। এই যে তোমাদের যেটা পড়তে হবে, যেটা পড়তে হবে, দেখো কি বলছে, অসীম, যার কোনো সীমা নাই, অর্থাৎ সীমাহীন, সীমা ছাড়া। বিহিত মুদ্রা। বিহিত মানে কি? বিহিত মানে হচ্ছে এই যে এক হাত থেকে আরেক হাতে বাহিত হচ্ছে, টাকাটা এক হাত থেকে আরেক হাতে চলে যাচ্ছে। এই যে টাকাটা আমি একজনকে দিলাম, রিক্সাওয়ালাকে, রিক্সাওয়ালা সেটা গিয়ে অন্য কোনো কাজে লাগাইছে, তার কাছে যেখানে বিক্রি করছে, তিনি হয়তো বা কোনো শাকসবজি কিনতে গেছেন, শাকসবজিওয়ালা সেটা দিয়ে আবার কি করছেন, কোথাও ঘুরতে গেছেন, মানে বিভিন্ন জায়গায় খরচ হতে পারে। একটা টাকা যে কত হাত বদল করতে পারে, মনে হতে পারে একটা 10টা টাকা, 10টা টাকা, বাট বোঝার চেষ্টা করো। 10 টাকা দিয়ে আমি গেলাম দোকানে চকলেট কিনতে, আমি চকলেট কিনলাম, কিনে টাকাটা দোকানদার কাছে থাকলো, দোকানদার সেই টাকাটা দিয়ে ডিম কিনলো, টাকাটা ইউজ করতেছে। তো ডিমওয়ালা আবার সেটা কি করতেছে, সবজির দোকানে গেছে, সবজিওয়ালা সেটা দিয়ে হয়তো বা সিগারেট খাইলো, সিগারেট যিনি বিক্রি করতেছিলেন সেটা দিয়ে আবার তিনি দুধ কিনলেন, দুধ কিনে সেটা বাচ্চার কাছে দিয়ে পাঠালেন, দুধ কিনে পরে যে টাকাটা পাইলো, দুধওয়ালা যে টাকাটা পাইলো, সেটা হয়তো বা বাচ্চাকে কিছু খাওয়ার জন্য দিল, স্কুলে যাওয়ার জন্য, পরের দিন সে আবার কি করতেছে, ওইটা টিফিন খাওয়ার জন্য অন্য একটা জায়গায় কি করতেছে, খরচ করতেছে, ওই টাকাটা উনি আবার খরচ করতেছেন। অর্থাৎ একটা 10 টাকা, একটা 10 টাকা, বাট সে কতগুলো হাত বদল করে কত কাজ করলো। ঠিক আছে, এটা বোঝা লাগবে, এখানে অনেক কিছু বোঝার আছে বিষয়টা। তো এটাকে বলা হয় বিহিত মুদ্রা। ঠিক আছে, মানে এক হাত থেকে আরেক হাতে যায়, হাত বদল হয়। ঠিক আছে, এক হাত থেকে আরেক হাতে বাহিত হয়, মানে বহন হয়ে যাচ্ছে, অন্য হাতে চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এই হইলো বিহিত মুদ্রা। তো এখানে বলছে অসীম বিহিত মুদ্রা কোনগুলো? অসীম বিহিত মুদ্রা বলতে সাধারণত কাগজি অর্থকে বোঝায়। কাগজি, এই যে এই কথাটা বুঝলে তুমি বুঝতে পারবা আমাদের দেশে যতগুলো কাগজের টাকা আছে, কাগজের টাকা কোনগুলো আছে ভাইয়া? কাগজের টাকা আছে 10, 20, 50, 100, 200, 500, 1000। এখন 1000 টাকা নোট। তো তোমাদের ছেলেদেরকে একটা টেকনিক শিখাই দেই, তোমরা বলতে পারো তোমার পছন্দের মানুষকে, আচ্ছা তুমি কি 1000 টাকা, তুমি কি 1000 টাকা নোট? সে বলতে পারে কেন?
তখন বলবা যে না মানে আমি তোমাকে সবসময় যত্নে রাখতে চাই, তো মানে কি লুকায় রাখতে চাই, আমার মানি ব্যাগে সবসময় রেখে দিতে চাই, তো এই জন্য বললাম। আর দেখবো খুশি হয়ে গেছে, ও কত সুন্দর, ঠিক আছে। আচ্ছা ভাই, এমনি একজন কাউকে বলার দরকার নেই ভাই, মাঠটার খায় না, পরে আমারও গালি দিবা, থাক। আচ্ছা, তো এগুলো হচ্ছে ব্যাংক নোট, কি বললাম, এগুলো হচ্ছে ব্যাংক নোট। কি ব্যাংক নোট? ব্যাংক নোট মানে হচ্ছে ব্যাংকে গেলে তোমাকে কখনোই তিনি 1 টাকা দিয়ে 2 টাকা 5 টাকা দিবে না, 1 2 5 টাকা নিবে না। তুমি সবসময় দেখবা তোমাকে 1000 টাকার নোট দেওয়ার চেষ্টা করবে, হিউজ অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট হইলে কত দেওয়ার চেষ্টা করবে, 1000 টাকার নোট। ধরো তাতে 500 টাকার নোট, 500 পরে আসবে 200, 200 যদি থাকে না হলে 100। তো এই 50 10 20 10 এগুলো খুচরা হলে দিতে চায়, বাট তারা ম্যাক্সিমাম টাইমই এই বড় নোটগুলো দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। আর এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো ব্যাংক নোটের মধ্যে পড়ে না, এগুলোকে অসীমিত মুদ্রা বলা যায় না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে অসীমিত মুদ্রা তাহলে কোনগুলো বোঝা গেছে। এখন এখানে তাহলে 2 ধরনের নোট আছে, একটা হচ্ছে ব্যাংক নোট, একটা হচ্ছে ব্যাংক নোট, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে সরকারি নোট। সরকারি নোট হচ্ছে 1 2 5 5 টাকার হচ্ছে তোমার হচ্ছে কয়েন, যেগুলো আছে কয়েনগুলো, আর হচ্ছে কাগজি মুদ্রাগুলো। আর 5 টাকারও কাগজি মুদ্রা আছে। সো 5 টাকাকেও তুমি কি বলতে পারো, অসীমিত মুদ্রা বলতে পারো, বাট এটা ব্যাংকে চলে না, ব্যাংকে 10 টাকা থেকে চলে, ঠিক আছে। হ্যাঁ, বলার মতো মানুষ না থাকলে দরকার নেই ভাই, দরকার নেই, এটা জাস্ট এমনি বলে রাখলাম, ঠিক আছে। পড়াশোনা মানে হচ্ছে এরকম কিছু কিছু টিপস দিতে হয়, কোনো কিছু করার নাই তো এখন, ঠিক আছে। আচ্ছা, 99 টাকা হইলে তোমাকে 99 টাকা তো তুমি তুলবা না। 99 টাকায় কি তুলতে যাবা তুমি, এগুলো লজিক তো হচ্ছে, এগুলো মানে অন্যরকম লজিক হয়ে যাচ্ছে। তখন তোমার থেকে তারা খুচরা নেবেন, বলবে আপনি আমাকে, মানে কি বলবে, তিনি আর 1 টাকা তো ইয়া করবে না, তারা একটা মানে রাউন্ড ফিগারই তোমাকে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, অসীমিত মুদ্রা এগুলো কাগজি, যেগুলো কাগজ আছে। তুমি এখানে একটা কথা মাথায় রাখবা, ব্যাংক নোট আর অসীমিত মুদ্রার মধ্যে পার্থক্য আছে। কিরকম পার্থক্য ভাইয়া, দেখো 2 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, এই দুইটার কিন্তু নোট আছে, অর্থাৎ কাগজি মুদ্রা আছে। এটা কি আছে, কাগজের নোট আছে, কাগজের নোট আছে। সো এটাকে তুমি অসীমিত মুদ্রা বলতে পারো, অর্থাৎ এগুলো আমরা যে কোনো দোকানদার, দোকান যে কোনো জায়গায় গেলে এটা ব্যবহার করতে পারি। বাট ভাই ব্যাংক নোট বললে তখন তোমাকে এই 10 থেকে ধরতে হবে, 10 থেকে এই 1000 টাকার যেগুলো, কারণ এগুলোর কোনো কয়েন নাই, 10 টাকার কোনো কয়েন নাই, 20 টাকার কোনো কয়েন নেই, 50 টাকার কোনো কয়েন নেই, সবগুলো কি কাগজি মুদ্রা। কি কাগজি মুদ্রা। আমি 1000 হইলে বাকিগুলোকে নতুন মেয়ে পাইছো, বা সে ছেলের কাছে তো শুধুমাত্র একটা 1000 টাকার নোটই ছিল, সেই জন্য তো সে সেটা যত্ন নিত, আর যদি বেশি থাকতো তাহলে তো ফেলে দিত, তাই না। আচ্ছা, মানে কিভাবে ইউজ তোমার হচ্ছে খরচ করে ফেলতো সেটা নিজেও জানতো না। আচ্ছা ঠিক আছে, থাক, আমরা তর্কে যাব না, তর্ক যুদ্ধ করার সময় নেই, ঠিক আছে। আচ্ছা, সসীম বা সীমাহীন বিহিত মুদ্রা, যে অর্থ দ্বারা আইনত একটা নির্দিষ্ট সীমার অধিক পরিমাণ অর্থের লেনদেন কাজ সম্পন্ন করা যায় না, তার মানে এটা হচ্ছে সসীম, সীমিত। এখন আমি একটা লটারি জিতছি, লটারিটা আমার, কিন্তু চাইলে কি তুমি সেটা মানে কি করতে পারবা, খরচ করতে পারবা না। লটারি আমার একটা কাগজে লিখে দিছে, অথবা একটা চেক লিখে দিছে, ব্যাংক চেক, ঠিক আছে, ব্যাংক চেক। সো এই ব্যাংক চেকে ধরো তুমি আমার থেকে 500 টাকা পাও, 500 টাকা পাও, তো আমি তোমাকে 500 টাকার বদলে একটা ব্যাংক চেক ধরাই দিলাম, যে ধরো এটা তোমার 500 টাকার চেক, 500 টাকার চেক। হ্যাঁ, এগুলো পড়াবে। আচ্ছা, ইকোনমিক্স মানে যে শুধুমাত্র অর্থনীতি তা তো না, অর্থনীতির সাথে এগুলো সবকিছু আছে। এই অর্থনীতিতে তোমার ভালোবাসা, দুঃখ, কষ্ট থেকে শুরু করে এটা হচ্ছে পৌরনীতির অংশ আছে, ইতিহাসের অংশ আছে, অনেক ইসলামের ইতিহাস, সংস্কৃতির অংশ আছে, ভূগোলের অংশ আছে, সবকিছু এটার মধ্যে আছে। তুমি জানো এটা, পড়ে দেখো নাই হয়তো বা কখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাগজের মুদ্রা হলে 2 টাকা থেকে 1000 টাকা। আচ্ছা, তো এখন হচ্ছে এগুলো কি সীমিত, তার মানে এই ব্যাংক চেকটা যার নামে লিখে দেওয়া হয়েছে, যাকে লিখে দেওয়া হয়েছে সেই তুলতে পারবে টাকাটা, তুমি চাইলে পারবে না। একটা লটারি দিচ্ছি, লটারি দিতে আমি বললাম ভাই নিয়ে যাও লটারি টাকাটা, তুমি তো টাকা তুলতে পারবে না, কারণ টাকাটা তোমার নামে কি করা হয়নি, তোমার অ্যাকাউন্টে আসবে না, টাকাটা যার অ্যাকাউন্টে আসে তার অ্যাকাউন্টে চলে গেছে, এই জন্য বলা হয়েছে কি সসীম। এটা দ্বারা সবার মাধ্যমে করা যায় না। বাট কিন্তু যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে, এখন আমি এটা তোমাকে 1000 টাকার নোট এখন যদি আমি দিয়ে দিই, এমনিও দিয়ে দিই, তুমি নিতে রাজি থাকবা, বলবো ভাইয়া আপনি এত ভালো, ঠিক আছে, কি 1000 টাকার নোট আমাকে দিয়ে দিচ্ছেন, তো তুমি খুশি, কারণ কি তুমি সেটা চাইলেই কি করতে পারবা, খরচ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে
এই যে 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা এগুলো তো আর দেখা যায় না, পয়সা টয়সাগুলো দেখা যায় না। তো এগুলো হচ্ছে ধাতব মুদ্রা যেগুলো আছে, এগুলো হচ্ছে সসীম বিহিত মুদ্রা, মাথায় রাখবা, ঠিক আছে? তো দুই ধরনের নোট আছে। এখন তোমাদের পড়াইছে যেহেতু ফাহাদ স্যার আর শাহিন স্যার, আমি তাও জিজ্ঞাসা করি, তাহলে তোমাদের জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে সরকারি নোটে কার সিগনেচার থাকে? সরকারি নোটে কার সিগনেচার থাকে আর ব্যাংক নোটে কার সিগনেচার থাকে? ব্যাংক নোট কার সিগনেচার থাকে? তোমরা একটু নামটা কমেন্ট করো দেখি। অর্থনীতি এমন একটা জিনিস, অর্থনীতির মাধ্যমে দেশ চলে, অর্থনীতির মাধ্যমে দেশ চলে। সো দেশ চালাতে গেলে শুধুমাত্র যে অর্থনীতি লাগে বিষয়টা এমন না, অর্থনীতি মানেই যে শুধু অর্থনীতি এমন না। উন্নয়ন করতেছি, সামাজিক একটা উন্নয়ন করতে গেলে এখানে সমাজ লাগবে, সমাজ বিজ্ঞান লাগবে। আমি একটা ব্যাংকে যাচ্ছি, এখানে আমার তো কি হিসাব কিতাব লাগবে, এখানে ম্যাথ লাগবে, অনেক কিছুই লাগবে, ঠিক আছে? আমরা যে মনে করো আমরা অর্থনীতি পড়তেছি, ইকোনমিক্সে পড়তেছি, আমরা অর্থনীতি ব্যতীত মানে অর্থনীতি থেকে আমরা ম্যাথ বেশি পড়তেছি, স্ট্যাটিস্টিক্স বেশি পড়তেছি, অ্যাকাউন্টিং পড়তেছি, মানে স্ট্যাট থেকে শুরু করে বাংলাদেশ ইকোনমি যা কিছু সব পড়া লাগতেছে, ঠিক আছে? আবার সায়েন্সের যে যারা ছিলেন, তোমরা যারা সায়েন্সের ছিলা তারা বলতে পারবা তোমাদের ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ক্যালকুলাস এ থেকে শুরু করে লগারিদম, ম্যাট্রিক্স সবই পড়তে হয়, ঠিক আছে? ভাইয়া ক্লিয়ার বুঝলাম না, এটা জান্নাতি কি বোঝো নাই ভাইয়া? আচ্ছা, অর্থ সচিব হচ্ছে সরকারি নোট, ভেরি গুড। অর্থ সচিব মানে কার সিগনেচার থাকে? একটা টাকায় দেখবে একটা লেখা আছে, তো তুমি বড় বড় নোটগুলো দেখো, সেখানে লেখা থাকবে গভর্নর, এভাবে ডিজাইন করে লেখা আছে গভর্নর, ঠিক আছে? কারণ সেগুলো হচ্ছে ব্যাংক নোট। গভর্নর কোনগুলো? গভর্নর কোনগুলো লিখবে? যেগুলো হচ্ছে বড় নোট অথবা ব্যাংকে চলে, ব্যাংক নোটগুলো গভর্নরের সিগনেচার থাকে। আর সরকারি নোট বলতে এই তোমার ধাতব মুদ্রা 1 টাকা 2 টাকা যেগুলো আছে, সেগুলোতে কি করে থাকে? সেগুলোতে কি অর্থ সচিবের সিগনেচার থাকে, ঠিক আছে? মনে থাকবে, অর্থ সচিবের সিগনেচার থাকে, মনে থাকবে। আচ্ছা, তাহলে মুদ্রার পরিমাণ তত্ত্ব এই জিনিসগুলো থেকে তোমাদের প্রশ্ন করবে না, সো আমরা এগুলোকে স্কিপ করতে পারি চাইলেই, বাট সূত্রটা দেখে রাখো। এমভি ইকুয়াল পিটি, এটা সূত্রটা হচ্ছে, এটাকে বলা হয় ফিশারীয় সমীকরণ, আরভিং ফিশারের তত্ত্ব, মুদ্রা পরিমাণ তত্ত্ব, এমভি ইকুয়াল পিটি, যেটা তোমাদের লাগবে না, তোমাদের এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখন আমরা এমসিকিউ আসি, দেখো এমসিকিউ গুলো কি হতে পারে। হ্যাঁ, তো তোমাদের সাথে একটা কথা বলি, তোমরা হয়তো সিক্রেট কথা এটা, যেমন হচ্ছে আমি এইচএসসি পরীক্ষা দিতে গেছিলাম, গিয়ে একটা প্রশ্ন ছিল আমাদের সময়, দেখবা 2023 সালে এইচএসসি পরীক্ষার একটা প্রশ্ন ছিল যে হচ্ছে সরকারি নোটে কার সিগনেচার থাকে অথবা ব্যাংক নোটে, যে কোনো একটা। তো আমি এত মানে শুধু পরীক্ষার আগের রাত করে পড়ে গেছি, আমার সব গুলাই গেছে, এক রাতে কি মনে থাকা পসিবল না। আমি এখন ভাবতেছি কি রে, এটা কি আসলে কি হবে, অর্থ সচিব হবে না গভর্নর হবে? আমি কনফিউজ হয়ে গেছি। পরে কনফিউজ হওয়ার পর আমি সামনেটাকে বলতে যাব, পরে ভাবলাম না, ওর থেকে শুনবো, থাক। পরে মনে হলো কি রে, আমার মানি ব্যাগে না টাকা আছে, মানি ব্যাগে টাকা আছে, সেখান থেকে আমি 2 টাকার নোট বের করছি, করে দেখি সরকারি নোটে লেখা আছে অর্থ সচিব, পরে ওটা হচ্ছে 20 টাকার নোট বের করছি, সেখানে দেখি গভর্নর। তো আমি তো বুঝে গেছি, তো আমার মনে হয় সরকারি নোটই ছিল, তো সরকারি নোটে আমি অর্থ সচিব পরে দাগাই দিয়ে আসছি একটা এমসিকিউ। তো এই যে এগুলো হচ্ছে মানে উপস্থিত কিছু থাকলে কোনো কিছু অনেক সময় হয়ে যায়, ঠিক আছে? আশেপাশেও খেয়াল রাখতে হয়, এমনি পারা যায়, বোঝা গেছে? আচ্ছা, তো একের সি বলছো, অর্থের মূল্য নিচের কোনটির উপর নির্ভরশীল? অর্থের মূল্য নিচের কোনটির উপর নির্ভরশীল? দাম স্তর, মজুরি স্তর, আয় স্তর, দাম স্তর। হ্যাঁ, দামের সাথে ভিএম এর রিলেশন, বাট রিলেশনটা কিরকম ভাই আমি তোমাকে বুঝাই দিই, একটু বোঝার চেষ্টা করো। তোমার ভিএম মানে হচ্ছে, এটা হচ্ছে 1/p, কি এটা 1/p, তার মানে দাম যদি হয় 10 টাকা, তাহলে ভ্যালু অফ মানি কত আসতেছে? এই ভিএম মানে হচ্ছে অর্থের মূল্য, সো মূল্য মানে হচ্ছে ভ্যালু, ভ্যালু অফ মানি, ঠিক আছে? বাট হ্যাঁ, এবার তোমাদের টাকার অনেক চেঞ্জ হয়ে গেছে, তো তো অন্যটাও আসতে পারে, যে এবারেই অনেক জায়গায় আসছে, হয়তো অন্য কোনো পরীক্ষায় অনেক জায়গায় আসছিল, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এবার তোমাদের কষ্ট হয়ে যাবে মুখস্থ করতে, যেমন হচ্ছে 200 টাকার নোটে কোন থাকে, 100 টাকার নোটে, এগুলো বইয়ে পেয়ে যাবা। তো ভ্যালু অফ মানে হচ্ছে 1/10, তো 1/10 করে দেখো কত আসে, 0.1 আসার কথা না, তাই না? হ্যাঁ, উপস্থিত বুদ্ধি কিসের নকল? নকল তো এইটা, যেটা আমরা মুখস্থ করে যাচ্ছি, এই যে আমি এখন পড়াচ্ছি, এটাই তো নকল, কারণ এটা আমি কি করতেছি, মুখস্থ করে রাখতেছি, মগজে কি করতেছি, নকল করে রেখে দিচ্ছি, তাই না? আচ্ছা, দাম স্তর, চুরি করবো, বাট হ্যাঁ চুরি আসলে এটা চুরিটা হালাল চুরি, এটাকে তুমি আমাকে কিছু বলতে পারবা না, কিছু বলার নেই,
ঠিক আছে। আসলে দুনিয়ায় চালাক না হলে টেকা মুশকিল, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো দাম স্তর এটা আমাদের পারছো তোমরা এটা। ও যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে অর্থের মূল্য, দাম স্তর, দাম স্তর যে হারে বাড়বে অর্থের মূল্য ঠিক সেই হারে নিচের দিকে কমবে, অর্থাৎ সমান ও বিপরীত। দাম স্তর আর অর্থের মূল্যের সম্পর্কটা কিরকম, সমান ও বিপরীত। অর্থাৎ তুমি যদি এতখানি বড় উপরের দিকে যাও, দাম স্তর যদি বৃদ্ধি পায় এতখানি, তোমার মূল্য স্তরটা মানে মূল্য, অর্থের মূল্য ঠিক এতখানি কমে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অর্থের মূল্য বলতে কি বোঝায় ভাইয়া? দাম নির্ধারণের ক্ষমতা, ভোগ করার ক্ষমতা, ক্রয় করার ক্ষমতা, আয় করার ক্ষমতা। কি হবে, কি হবে? কোনটা হবে বলো? সমান বিপরীত, এটা কথা মাথায় রাখবা, বোঝার চেষ্টা করো, আবার কথা গুলাই ফেলবা না। সমান ও বিপরীত, সমান ও বিপরীত। তার মানে বোঝাচ্ছে তুমি, সমান বলতে বোঝাচ্ছে তুমি যতটুকু বৃদ্ধি পাবা ঠিক আমিও ততটুকুই কমে যাব। মানে কি বুঝাইলো? বিপরীত দিকে যাচ্ছে, তারা একদিন উপরে যাচ্ছে, মানে দাম স্তর উপরের দিকে যতখানি বাড়বে ঠিক ততখানি ভ্যালু অফ মানি কমে যাবে। ঠিক আছে, এই ছিল কথা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো 2 এর সি, আয় ক্রয় করার ক্ষমতা। ঠিক আছে, ভেরি গুড। 3 কি, কোনটি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস নয়? প্রতিষ্ঠান নয়, একটা প্রতিষ্ঠানের কথা বলছে, মহাজন ব্যাংক, এনজিও। আচ্ছা, তোমরা আমাকে বলবা এনজিওর পূর্ণরূপ কি ভাইয়া? এটার পূর্ণরূপ কি এটা আমাকে বলো, পূর্ণরূপটা বলো। আর এখানে কোনটা প্রাতিষ্ঠানিক উৎস নয়, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান নয়, এটা কি হবে, কোনটা হবে বলো, কোনটা হবে বলো? তিনের ক, মহাজন। হ্যাঁ, মহাজন বলতে মানুষগুলোকে বোঝাচ্ছে। দেখবা মহাজন ম্যাক্সিমামে কি হয়, মাথায় টাক আর ভুঁড়িটা এত বড় একটা ভুঁড়ি, টেবিলে এমনি বসে থাকে, একটা স্যান্ডো গেঞ্জি পরে, আর এমনি লিখে থাকে, মানে একদম পান টান খাবে আর কি, খাতায় লেখে, হিসাব করে। ঠিক আছে, কারণ ওনার অনেক টাকা। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ঠিক তো নাকি? নন গভর্নমেন্টাল না, মেন্টাল না, মেন্ট, নন গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে ব্রিটিশ অ্যাকসেন্টে এস আসে আর আমেরিকানে জেড আসে, সেম একই কথা। ঠিক আছে, অর্গানাইজেশন, জেশন যেটা বলো, ঠিক আছে। আচ্ছা, তো গভর্নমেন্টাল হবে না, কি হচ্ছে তাহলে? এটা হচ্ছে নন গভর্নমেন্ট, গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্গানাই, এসও দিতে পারো, জেডও দিতে পারো, একটা দিলেই হয়েছে, অর্গানাইজেশন। ঠিক আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, ক, ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, ওই গানের যে শোনো মহাজন গানটা ছিল, সেখানে মহাজন বলতে ওই ক্ষমতায় যারা থাকেন তাদের কথা বলেছেন। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংক কোন আমানতের উপর সুদ দেয় না? বাণিজ্যিক ব্যাংক কোন আমানতের উপর সুদ দেয় না? ব্যাংকের কাজ কি জানো? যে ঋণ দিচ্ছে, মানে তুমি যখন ধরো, তো এখন একটা কথা ধরো, তোমাদের তোমাদেরই কারো বিয়ে শাদী হয়ে গেছেন, তোমাদের বিয়ে শাদীর পর হচ্ছে 20-25 বছর হয়ে গেছে, তোমার একটা বাচ্চা আছে। তো তুমি একদিন ঘুমের মধ্যে বলতেছো, শোনো ও গো, তুমি এর বাবা, তো এ তো বড় হচ্ছে, তো এ যে বড় হচ্ছে তার জন্য আমাদের কিছু করা উচিত। তো তুমি কিছু টাকা ব্যাংকে আমানত রেখে দাও, অর্থাৎ সেভিংস করো, ভবিষ্যতে তার কাজে লাগবে। তো তোমার বাবা, তোমার হচ্ছে তুমি অথবা তোমার যে কোনো একজন কি করতেছো, টাকাটা ব্যাংকে রাখতে যাচ্ছ। কোথায় রাখতে যাচ্ছ? ব্যাংকে। সো ব্যাংক বলল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি এত টাকা রাখবেন, আমি আপনাকে কত পার্সেন্ট সুদ দিব? আমি আপনাকে 9%, 9% ইন্টারেস্ট রেট দিব। মানে বাসা রাখাটা তুমি সেফ মনে করতেছিলে না, চুরি হয়ে যেতে পারে, আবার ব্যাংকে রাখলে সেফ থাকতেছে, আবার এক্সট্রা টাকা আসতেছে যেটা সুদ, যেটা হারাম। ঠিক আছে, আচ্ছা হোক, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে, তো তোমার ওগো
তোমার ওগো এখানে হচ্ছে কি বলি আমরা, সঞ্চয়কারী। সঞ্চয়কারী মানে তিনি সঞ্চয় করতে আসছেন, তাকে বলা হয়েছে 9% সুদ দেওয়া হবে। এখন ঠিক আরো একজন তোমাদের মধ্যে কোনো একজন যার হয়তো ওগোর একটা সমস্যা হয়েছে, সো সে ওগো একটা চাকরি করতে চাচ্ছে বা একটা বিজনেস করবে, সে লোন নিতে যাবে। কি করতে যাবে? লোন। তো সেও কি করতেছে? ব্যাংকের কাছেই গেছে। তো এই ওগো 2, ওগো 2 কিসের জন্য গেছে? ভাইয়া লোনের জন্য গেছে। তার মানে সে হচ্ছে ঋণ গ্রহণকারী। ঋণ গ্রহণকারী, ঠিক আছে? তো এখন ব্যাংকের কথা হচ্ছে, ভাইয়া আমি এখানে সমাজসেবা করতে আসিনি আপনাদের, আমার টার্গেট লাভ করা, ঠিক আছে, প্রফিট ম্যাক্সিমাইজ করা, মানে হচ্ছে টার্গেট হচ্ছে আমি মুনাফা অর্জন করব। সো ব্যাংক বললো আমি আপনাকে 9% কি দিব, হারের সুদ দিব। তো সঞ্চয়কারী তুমি টাকা রাখলা, ধরো রাখছো, কত টাকা রাখছো? 20 লাখ টাকা রাখছো। 20 লাখ টাকা রাখছো। কথা হচ্ছে এখন ব্যাংক যে ঋণ নিতে আসছে, সো ব্যাংক তোমার সাথে যেমন ব্যবহার করবে, প্রথম জনের ওগোর সাথে যেমন ব্যবহার করবে, দ্বিতীয় জনের সাথে এরকম ব্যবহার করবে না। কারণ এখানে ঠেকাটা হচ্ছে ঋণ গ্রহণকারীর, মানে সে না নিলে সে ঠেকে যাবে, সে আটকায় যাবে। তার মানে কি হচ্ছে, তোমার এনাকে বলতেছে, ব্যাংক বলতেছে হ্যাঁ আমি আপনাকে ঋণ দিব, মানে টাকা আমি আপনাকে ঋণ দিব, লোন দিব, ঠিক আছে, বাট সেজন্য আপনাকে আমাকে কি দিতে হবে? আপনাকে 12% সুদ দিতে হবে। 12% সুদ দিতে হবে, মানে এক্সট্রা টাকা দিতে হবে 12%। তার মানে সে দিবে 9%, বাট সে নিচ্ছে 12%। বুঝা গেছে? টাকাটা কি হইলো? এই যে 20 লক্ষ টাকাটা রাখলা, এখন কথা হচ্ছে তুমি যদি চলতি আমানতে রাখো, চলতি আমানত বলতে বোঝায় আমি যে কোনো দিন তুলে নিতে পারবো। তো এতে করে ব্যাংক বিপদে পড়বে, কারণ তুমি যে টাকাটা দিচ্ছ সেই টাকার কিছু অংশ যতটুকু লাগে সে কি করবে? লোন দিবে। সো তার হাতে তো টাকাটা থাকতেছে না, টাকাটা তো সে মার্কেটে ছেড়ে দিল। এখন চলতি আমানত দিলে তোমার ওগো গিয়ে কি করতে পারবে? যে কোনো সময় টাকাটা তুলতে চাইবে, তো দেখা গেল কি ব্যাংক বিপদে পড়ে যাবে, ব্যাংকের কাছে টাকা নেই, তখন কি করবে? এই জন্য তারা চলতি আমানতে কি করে না, সুদ দেয় না। বাট সঞ্চয় আমানত হইলে তোমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সঞ্চয় করতে হবে, টাকা দিতে হবে, রাখতে হবে, তারপরে তুমি তুলতে পারবে পরে। স্থায়ী আমানত মানে একটা দীর্ঘ সময় তোমাকে টাকাটা রেখে দিতে হবে, তারপরে তুমি একটা হিউজ অ্যামাউন্টের টাকা তুমি নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো বুঝাচ্ছে চলতি আমানত। বাণিজ্যিক ব্যাংক কোন আমানতের উপর সুদ দেয় না? কোন আমানতের উপর সুদ দেয় না? সেটা হচ্ছে চলতি আমানত। ক্লিয়ার? চলতি আমানত। আচ্ছা, এরপরে কোনটি অসীমবিহিত মুদ্রা? এখন বলো, এটা বলো। পড়াশোনা করলে ওগো হ্যাঁ গো খাইছো সবকিছু শুনতে পারবা, ঠিক আছে? তোমাদের আমি আর কি বলবো ভাই, আমার তো নিজেরই শোনা হয় নাই এখনো। এটার অ্যান্সার করো, জলদি অ্যান্সার করো। হ্যাঁ, পাঁচের গ বলতেছো অনেকে। সো পাঁচের গ মানে হচ্ছে 500 টাকার নোট। অসীম বলছে, সো দেখো একটা জিনিস ভাবার চিন্তা ভাবনা করো, 500 টাকা চেক দিলে যে কেউ নিতে পারবে না। এখন তুমি একটা গরিব অসহায় লোককে গিয়ে চেক দিয়ে ধরে দিলা, সে চেকটা কি করবে? সে দেখবে, বলবে ভাই এটা কি। অথবা একটা গরিব ভিক্ষুককে তুমি টাকাটা দিছো, 500 টাকা চেক দিছো, সে ওটা নিয়ে কি করবে? সে তো পড়েই থাকবে, বুঝবে না সে। ড্রাফট পারবে না। প্রাইজ বন্ড মানে হচ্ছে লটারি টাইপের কিছুই বোঝায়, প্রাইজ পাইছো, ঠিক আছে, তুমি লাভ করছো, তো এগুলো তোমাকে দিয়ে লাভ, সবাই পারবে না এটা ইউজ করতে। বাট 500 টাকার নোট দিলে, 500 টাকার নোট উফ সেই, তাই না? গিয়ে ডিরেক্ট কি হবে? ভাইয়া আম্মু শুনছে পাশে আছে, একটু কিছু বলেন। আন্টি, আপনার ছেলে বা মেয়ে যাই হোক, মশা লেখার নাম, ওকে আগে ধরে ওকে পড়াবেন ভালো করে, খাওয়া দাওয়া করাবেন, ঠিক আছে, বাট পড়াশোনা না করলে মাইর দিবেন উড়াধুরা, ঠিক আছে? আমি আপনাকে বললাম। আচ্ছা, 500 টাকার নোট, তাহলে অ্যান্সার ঠিক আছে, পাঁচের গ। পাঁচের গ। আচ্ছা, 6 মুদ্রার প্রধান কাজ কি বলো দেখি? সামাজিক মর্যাদা রক্ষা মুদ্রার কাজ, মনস্তাত্ত্বিক কাজও মুদ্রার কাজ, মানে টাকা থাকলে বল থাকে, শক্তি থাকে, বাণিজ্যিক কাজও মুদ্রার কাজ, সামাজিক সম্পর্ক রক্ষা করাও মুদ্রার কাজ। কোনটা হবে বলো? এখানে কোনটা হবে? মুদ্রার প্রধান কাজ কোনটি? মুদ্রার প্রধান কাজ কোনটি? হ্যাঁ, টাকা সকলে ব্যবহার করতে পারবে।
যে বলছে যে কে কে বলছে রে, আমির হামজা বলছে ঘুম চলে আসছে, আল্লাহ তার জীবনে তুমি ঘুম হারাম করে দাও, জিএসটি পরীক্ষা পর্যন্ত তার জীবনে ঘুম তুমি হারাম করে দাও, সে যেন ঘুমাইতে না পারে, তার যেন টেনশন হয়, বেশি বেশি করে পড়াশোনা করে, আর পড়াশোনা করলে তারা যেন ঘুম ধরে। আচ্ছা, 6 এর ঘ 90%, না 90% বলে কিছু নাই, হয় তোমাকে দাগাইতে হবে না হয় দাগাবা না। মুদ্রার প্রধান কাজ হচ্ছে বাণিজ্যিক কাজ, মানে মুদ্রার সৃষ্টি হয়েছে এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করার জন্য, অর্থাৎ ট্রেড করার জন্য। ট্রেড 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 মানে হচ্ছে বাণিজ্য, ট্রেডিং, ঠিক আছে? তো তুমি কি জানো প্রথমে কি বাণিজ্য করা হয়েছিল? প্রথমত সাউথ আফ্রিকা থেকে মানুষকে পাচার করা হতো। সাউথ আফ্রিকা অর্থাৎ অর্থাৎ এই যে এখন আমরা কি দেখি যে হচ্ছে এক দেশ থেকে চাল, আরেক দেশে গম, পোশাক, বিভিন্ন কিছু রপ্তানি আমদানি করা হয়। বাট প্রথমত এই সাউথ আফ্রিকা থেকে মানুষকে কি করা হতো, ইউকেতে নিয়ে যাওয়া হতো কাজ করার জন্য, ঠিক আছে? তো সেদিন তখন থেকেই বর্ণপ্রথা চালু, অর্থাৎ রেসিজম। এটা আমরা ভালোভাবে বুঝি। যারা কালো মানুষ আছি, যারা আমরা কালো, তাদেরকে মানুষরা কিভাবে বলে, ঠিক না? অনেক ছোট করে কথা বলে, এই তুই তো কালো, তুই কথা বলিস না, তুই চুপ থাক। বিষয়টা হচ্ছে এইরকম। তো ওই যে আগে যারা ফর্সা ছিল তাদেরকে সুপেরিয়র ভাবা হইতো, তাদের ক্ষমতা বেশি ছিল আর ভাবা হইতো, আর কালোদেরকে কি বলা হইতো, ছোট করা হইতো, নিচু করা হইতো। তো প্রথমত মানুষ কি করে, মানুষ পাচার করা শুরু হয়েছিল। তো এখানে বলছে কি, প্রথম কাজটা হচ্ছে মুদ্রার প্রথম কাজ হচ্ছে বাণিজ্যিক কাজ। তোমরা আগে জানো মানুষকে কেনা হতো, দাস দাসী প্রথা ছিল না, তখন কি করা হতো, একটা সোনার মুদ্রা দিয়ে বিভিন্ন টাকা দিয়ে কেনা হতো। এখানে আমরা পড়বো যে হচ্ছে আমাদের ইবনে বতুতা আসছিল আমাদের দেশে, তিনি এসে 1 টাকার একটা স্বর্ণ দিয়ে, কি গোল্ড কয়েন যেটা বলে থাকে, সোনার মুদ্রা দিয়ে তিনি একজনকে একটা দাসী কিনে নিয়েছিলেন, দেখতে অনেক সুন্দর ছিল, তার নাম ছিল আশুরা, ঠিক আছে? ভাইয়া অসীম বিহিত মুদ্রা কি? অসীম ভাবে হচ্ছে, অসীম মানে হচ্ছে যে কোনো জায়গায় চলবে। সো তুমি জানো একটা 500 টাকার নোট যে কোনো জায়গায় চলবে, তুমি চালাতে পারবা। বাট একটা 1 টাকার কয়েন কিন্তু তুমি সব জায়গায় চালাতে পারবে না, 1 পয়সা সবাই নিবে না। এখন তো ভিখারিকে যদি তুমি 1 পয়সা দাও, ভাই 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে ভাই, ঠিক আছে? এখন 5 টাকা দিতেও ভয় লাগে, বোঝা গেছে? এটা বুঝতে হবে। আচ্ছা, এই যে মশা বলছে কি ভিনি, তো আমি পার্সোনালি তার অ্যাটিটিউড পছন্দ করি না, সত্য কথা যেটা। বাট তাকে এইভাবে আসলে হেয় করাটা ঠিক না, ঠিক আছে? ওই যে সেদিন হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে খেলার সময় দেখলাম তাকে হচ্ছে বোতল ছুঁড়ে মারতেছে, কি করতেছে, মানে বিভিন্ন, এটা ঠিক না, এটা ঠিক না, ঠিক আছে? আচ্ছা, বাণিজ্যিক কাজ, মুদ্রার প্রধান কাজ কি? বাণিজ্যিক কাজ। এখন মানুষকে বিক্রি করতে যাবা, তোমারে বিক্রি করে দেবে। অর্থের মূল্য নিচের কোনটির উপর নির্ভরশীল? অর্থের মূল্য নির্ভর করে দাম স্তরের উপর, এটা আমরা আগে পড়ে ফেলছি, সেটা আমরা স্কিপ করবো। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য জনকল্যাণ করা, ঠিক না? রাজশাহীতে 1 টাকা চলে এখনো? হ্যাঁ, তাহলে রাজশাহীতে তুলনামূলক হয়তো খরচ কম, ঠিক আছে? আটের অ্যান্সার করো। হ্যাঁ, অসীম হচ্ছে যে কোনো জায়গায় চলবে, আর সসীম মানে সবাই চালাইতে পারবে না। সসীমটা কিরকম? ধরো আমি তোমাকে হচ্ছে একটা চেক দিচ্ছি, আমরা বিজনেস ডিল করতেছি, তো আমি তোমাকে একটা চেক দিলাম অগ্রণী ব্যাংকের অথবা সোনালী ব্যাংকের, ওই চেকটা তুমি শুধু কি করতে পারবা, টাকাটা তুলতে পারবা, অন্য কেউ তুলতে পারবে না। সো ওই চেক দিয়ে অন্য কারো কাজ নেই, ঠিক আছে? আচ্ছা, অন্য কেউ গেলেও তোমাকে দিবে না, তার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সেই অ্যাকাউন্টে টাকাটা যাইতে হবে তারপর। আচ্ছা, ওনার নাম মশা না মুসা, এটা আমি নিজেই কনফিউজড, মানে আমি কি বলবো আমি জানি না। মুসা হলে MO কেন হবে? MU হবে তাহলে। আচ্ছা, তাহলে বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ হচ্ছে, তোমরা সবাই বলতেছো মুনাফা অর্জন করা, ঠিক আছে? জনকল্যাণ করা হবে না, তাহলে 8-এর ক হবে। 8-এর কি হবে? ক্লাস কয়টায় শেষ হবে? অর্পি তুমি বলো কয়টায় শেষ করে দেবো? আমি 30-এ শেষ করে দিচ্ছি, সমস্যা নাই। তোমার যেহেতু ক্লাস, যখনই কেউ বলবে ক্লাস করতে বিরক্ত লাগতেছে, আমরা ক্লাস শেষ করে দেবো, সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ, আমার কথা শুনে আবার জনকল্যাণ বলা যাবে না, ঠিক আছে? এই যে জনকল্যাণ পার্টির মতো জনকল্যাণ করলে সমস্যা আছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কি? কেন্দ্রীয় ব্যাংক, একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই পারে মুদ্রা নোট প্রচলন করতে, বাণিজ্যিক ব্যাংক তা পারে না। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের থেকে টাকা নিয়ে আসে, ঋণ নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে, ঠিক আছে? তো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে মুদ্রা ও নোট প্রচলন। আমাদের দেশে যে টাকাটা দেখতেছো ছাপানো হয়, সেটা ছাপায় হচ্ছে মুদ্রা ও নোট প্রচলন, মানে হচ্ছে টাকা ছাপানো। সেটা কে করে থাকে? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আরেক নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, মানে আমাদের দেশে যাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সো তোমরা যারা
এই ইকোনমিক্স নিয়ে পড়বা, আমাদের অর্থনীতি নিয়ে পড়বা, তো তোমরা ওইখানে ইন্টার্ন করার সুযোগ পাবা, তারা বাংলাদেশ ব্যাংকে ইন্টার্ন করার সুযোগ পাবা, ঠিক আছে। ইকোনমিক্সের জব সেক্টর অনেক বেশি আছে, সব জায়গায় ইকোনমিক্সে তোমার সেক্টর একটা থাকেই, ঠিক আছে। তো এই বাংলাদেশ ব্যাংকটা হচ্ছে অভিভাবক, এটা কি প্রিয় অভিভাবক, ঠিক আছে। প্রিয় অভিভাবক যেটা আমরা বলি না, সেই রকম প্রিয় অভিভাবক। এছাড়াও তারা একটা নাম আছে, সেটা হচ্ছে নিকাশ ঘর। কি ঘর? নিকাশ ঘর। নিকাশ ঘর মানে হচ্ছে তিনি সবার মধ্যে মধ্যস্থতা করে দেন। কি করে দেন? মধ্যস্থতা করে দেন। অর্থাৎ এই তোমার সাথে ওর ভেজাল লাগছে, কি নিয়ে ভেজাল লাগছে ভাই? লেনদেন নিয়ে ভেজাল লাগছে। অর্থাৎ দুই ব্যাংক, ধরো সোনালী, সোনালী নাম হইলে দীর্ঘইকার হবে, আর যদি গুণ বুঝায়, রং বুঝায়, তাহলে রস্যইকার হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ হলে রস্যইকার, নাউন হইলে দীর্ঘইকার। ঠিক তেমনি, আচ্ছা ধরো পূবালী, পূবালী নাম যেহেতু বুঝাচ্ছে তাই দীর্ঘইকার হবে, ঠিক আছে। এখন সোনালী আর পূবালীর মধ্যে ভেজাল লাগছে যে ভাই তুই আমার থেকে কত টাকা নিছিস হিসাব দে। পূবালী বলতেছে তুই যে আমার থেকে এতগুলো টাকা নিছিস সেটার হিসাব দে আগে, মানে ভেজাল লাগিয়েছে। তো এখন সেখানে বাংলাদেশ ব্যাংক কি করবে? এই তোমাদের মধ্যে কি সমস্যা, কি হয়েছে? বলে ভাই আমাদের মধ্যে এটা দিয়ে ভেজাল লাগছে। তখন কি হলো? বাংলাদেশ ব্যাংক বলতেছে এই তুমি কত টাকা নিছো সেটা আমাকে দাও, হিসাব দাও, তুমি আমাকে হিসাব দাও, তোমাদের মধ্যে যা সমস্যা আমি সমাধান করে দিচ্ছি। তো এটাই হচ্ছে নিকাশ ঘরের কাজ, ঠিক আছে। একদম জাস্ট গল্পের মাধ্যমে বললাম, প্রসেসটাই ঠিক এইরকমই, ঠিক আছে। আচ্ছা সিলেটে কি বাংলাদেশ নোট চলে না? সিলেটে তো মনে হয় ডলার আর ইউরো চলে, ঠিক আছে। সিলেটে এটাই চলার কথা। আচ্ছা তো এটা হবে কি? মুদ্রা ও নোট প্রচলন। নয়ের কি হবে? নয়ের হবে ক। নয়ের কি হবে? ক হবে। ঐচ্ছিক মুদ্রা কোনটি? ঐচ্ছিক মুদ্রা, ঐচ্ছিক মুদ্রা এটা বলো দেখি, এটার অ্যান্সার করো, এগুলো অ্যান্সার করো। এই টাইপের কোশ্চেনই কিন্তু থাকবে, বলে দিচ্ছি এই টাইপের কোশ্চেনই থাকবে। ঐচ্ছিক মুদ্রা কোনটি? 10-এর সি বলছো সঞ্চয়পত্র। আচ্ছা ইশরাত বলছো 10-এর সি। হ্যাঁ, ঐচ্ছিক মুদ্রা মানে হচ্ছে এটা আমি চাইলে দিতে পারি, না হলে দিতে পারি না। বাট একটা জিনিস কি জানো, তোমার যে টাকাটা আছে 1000 টাকা, আমি এখন যদি তোমার থেকে পাওনা থেকে 1000 টাকা, ওইখানে দেখবা সুন্দর মতো লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। অর্থাৎ এই টাকাটা তোমার ইচ্ছার উপর নির্ভর করতেছে না, যে তোমার কাছে টাকা আছে বাট তুমি তাও দিবা না, এটা করলে মার খাবা, উড়া ধুরা মার দিব, ঠিক আছে। এই টাইপের বিষয়, বুঝা গেছে। বাট সঞ্চয়পত্র জিনিসটা আমি সঞ্চয় করে রাখছি, এটা আমার ইচ্ছা, আমি কখন খরচ করবো না করবো এটা আমার উপরে, তুমি এটার উপরে কোনো কি করতে পারবে না, অধিকার ফলাতে পারবে না। বাট আসলে যদি তুমি একটা টাকা পেয়ে থাকো, সে যদি আসলেই বাহক হয়ে থাকে ওই টাকাটার, তাহলে তোমাকে সেই টাকাটা দিতে তুমি বাধ্য থাকবা, তুমি তোমার কাছে রাখতে পারবা না, ঠিক আছে। আচ্ছা আন্টি কি বলছে? এত ছোট একটা বাচ্চা ক্লাস করায়? না আন্টি আমি আসলে অতটা ছোট না, হ্যাঁ মোটামুটি ছোট আন্টি। আচ্ছা ফিশারীয় সমীকরণ কিসের সাথে সম্পর্কিত? ফিশারীয় সমীকরণটা হচ্ছে মুদ্রার পরিমাণের সাথে সম্পর্কিত। ফিশারীয় সমীকরণটা কিসের সাথে সম্পর্কিত? পরিমাণ, মুদ্রার পরিমাণের সাথে, অর্থাৎ এমভি ইকুয়াল পিটি, এটা তোমাদের জানতে হবে না, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন করবে না, ঠিক আছে। হ্যাঁ চাহিবা মাত্র আমাকে 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। আমার ইকোনমিক্স ছিল না, তুমি কি জিএসটি ইকোনমিক্স দিতে পারবা? জিএসটি ইকোনমিক্স মেবি পারবা, বাট ইকোনমিক্স থাকলে সুবিধা হয়, অনেক জায়গায় অনেক ধরনের সাবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে। মুদ্রার পরিমাণ, ওকে। চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য কি? এই যে শিল্প বিপ্লব থেকে একটা কোশ্চেন আসছে, তো শিল্প বিপ্লবটা মনে হলে হতে পারে যে এটা সমাজ কর্ম সমাজ বিজ্ঞানের, বাট না। বাষ্পের শক্তির অন্তর্ভুক্তিকরণ, কর্পোরেশনের মুনাফা সর্বাধিকরণ, ডিজিটাল প্রযুক্তির কেন্দ্র বিমুখতা, বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার উন্নয়ন, ঠিক আছে। এটা কি হবে? না 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 বন্ধুরা বললে না, সে যদি আসলে তোমার থেকে টাকাটা পায়, অর্থাৎ তুমি ঋণ নিয়ে থাকো, অথবা তুমি কোনো কিছু দ্রব্য কিনতে গেছো, দোকানে কিনতে গেছো, এমনি এমনি তো জিনিস নিয়ে আসতে পারবে না, তোমাকে টাকাটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখন টাকাটা খুব সুন্দর, আমার মায়া লাগতেছে, আমি দিব না, এটা বললে তো আর হবে না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা এটা কি হবে? না 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 আমি কি আর টাকা নেছি। আচ্ছা 2-এর গ, হ্যাঁ এটা তোমাদের জিএসটি কোয়েশ্চেনই আসছিল, এই টাইপের কোয়েশ্চেনই আসছে। ডিজিটাল প্রযুক্তির কেন্দ্র বিমুখতা। কে সর্বপ্রথম ব্লু ইকোনমির ধারণা দেন? এটাও কিন্তু জিএসটি তে কোয়েশ্চেন আসছিল। ব্লু ইকোনমি মানে হচ্ছে সমুদ্র অর্থনীতি, সমুদ্র অর্থনীতি, ঠিক আছে। আব্দুল কাদের, রমজান মাস হোক আর যে কোনো মাসই হোক, তুমি নিজের মৃত্যু কামনা কখনো করতে পারবা না। তোমার সময় হলে তোমাকে এমনি নিয়ে যাওয়া হবে ভাই, তখন তুমি ঠেলে ধরে থাকলে যে ভাই আমাকে ধরেন বাঁচান, কেউ কিছু করতে পারবে না, তোমাকে নিয়ে যাওয়া হবে। সো কখনো মৃত্যু কামনা করবা না, যখন আসা সে চলে আসবে,
ঠিক আছে, সেটার জন্য প্রিপেয়ার থাকার চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা সেটার জন্য কি প্রিপেয়ার থাকার চেষ্টা করব যে হ্যাঁ মৃত্যু আসতে পারে, আমাকে সেই হিসেবে মানে সবকিছু গুছায় রাখতে হবে, আমার আখের বলতে পারো সবকিছু গুছায় রাখতে। বাট রমজানে মৃত্যুবরণ করা মানে যে জান্নাত, বিষয়টা এমন বলা যাবে না ভাই, এটা ভুল। ঠিক আছে, আর তুমি চাইলে মরতে পারবা না, আর যদি তুমি ইচ্ছা করে মারো সেটা তো আত্মহত্যা। তো সেখানে তো তোমার উল্টা আসি। কে সর্বপ্রথম ব্লু ইকোনমির ধারণা দেন? সর্বপ্রথম ব্লু ইকোনমির ধারণা দেন গুন্টার পাউলি। 3 ঘ গুন্টার পাউলি। কি হবে মনে থাকবে? গুন্টার পাউলি। অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতির জনক, ডেভিড রিকার্ডো হচ্ছে খাজনা তত্ত্বের প্রবর্তক, অমর্ত্য সেন একজন কি বিজ্ঞানী, ওনার কথা বলে লাভ নাই। কোনটি পদসঞ্চারী মুদ্রাস্ফীতি হতে পারে? পদসঞ্চারী একটা আছে স্থির, মানে আস্তে আস্তে, পদসঞ্চারী মানে হচ্ছে এক পাক করে যাচ্ছে, এটা হচ্ছে ধাবমান, এটা হচ্ছে উলম্ব। তো এটা হচ্ছে তোমার এমনি পড়ে নিতে পারো, এটা অল্প বুঝাবে 8%, 2% বলতে বুঝাবে হচ্ছে যে হাঁটার গতিতে, মানে একদম ধীরে ধীরে। ঠিক আছে, আর পদসঞ্চারী মানে হচ্ছে কি এই যে একটু স্পিডে হাঁটতেছি। আর এরপর আরেকটা আছে 4 ধরনের হয়ে থাকে। তো আরেকটা হচ্ছে ধাবমান, অর্থাৎ দৌড়ালে যেভাবে হয়, মানে জোরে জোরে বাড়তেছে, সেটা হচ্ছে 20%। আর একদম হুট করে বেড়ে যায়, অনেক উলম্ব লাভ দিয়ে অনেক উঠে গেছে, সেটা হচ্ছে ইরানের অর্থনীতি। যেমন দেখবা ইরানে আগের দিন একটা পরিমাণ ছিল, হুট করে পরের দিন আমেরিকা স্যাংশন দেওয়ার পরে কি হইলো, $15 লক্ষ, 15 লক্ষ ইরানি, 15 লক্ষ টাকায়, মানে ইরানি টাকায় 15 লক্ষ ইরানি রিয়েলে তোমার হচ্ছে $1 সমান, মানে তাদের অর্থনীতি একদিনে ধস নামায় দিছে। ঠিক আছে, আচ্ছা 4-এর কি হবে তাহলে? 4-এর কি হবে? খ 8%। মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব কোনটি? মুদ্রাস্ফীতির ফলে খারাপ কি হয়? ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় না, ক্রয় ক্ষমতা কমে যায়। বেকারত্ব হ্রাস পায়, বেকারত্ব বেড়ে যায়। সুদের হার হ্রাস পায় না, সুদের হার বেড়ে যায়। প্রকৃত আয় হ্রাস পায়, হ্যাঁ প্রকৃত আয় হ্রাস পায়। অর্থাৎ বলছে নেতিবাচক প্রভাব, খারাপ কি হয়? খারাপ কি হয় বলো দেখি? খারাপ হয় প্রকৃত আয় হ্রাস পায়। খারাপটা কি হয়? খারাপটা কি হয় বলো? খারাপটা কি হয়? প্রকৃত আয় হ্রাস পায়, প্রকৃত আয় কি পায়? হ্রাস পায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল 5 নাম্বার। এরপরে দেখো কি আছে, মানব উন্নয়ন সূচক এর মৌলিক নির্দেশক কোনটি? মানব উন্নয়ন সূচক এর মৌলিক নির্দেশক কোনটি বলো? আচ্ছা, তোমার এক বোন মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার জন্য অবশ্যই দোয়া করব মন থেকে। ঠিক আছে, সে যেন জান্নাত পান, তিনি সিনিয়র হয়ে থাকলে তিনি যেন জান্নাত লাভ করেন, তার জন্য অবশ্যই দোয়া করো বেশি বেশি করে। আর শোনো একটা জিনিস কি, দোয়া করবা আর এই জিনিসগুলোকে সর্বোচ্চ চেষ্টা করবা গোপন রাখার। ঠিক আছে, ঠিক আছে, মনে থাকে যেন কথাগুলো। যেমন অনেকে দেখি আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই আছে এমন, মানে আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই আছে ভাই ফেসবুকে এসে সে হচ্ছে কি চায়, মানে মৃত্যু কেমন হচ্ছে, হে আল্লাহ আমার মৃত্যু কেন হয় না? কেন ভাই? আল্লাহরে কিন্তু, আল্লাহরে যদি বলার ইচ্ছা থাকতো সে তো ডিরেক্ট বলবে, সে কেন ফেসবুকে পোস্ট করবে? আল্লাহ কেমন ফেসবুক চালায় দেখে নিবে কি করতেছেন? বিষয়টা কেমন হয়ে গেল না, ইলজিক্যাল হয়ে গেল না বিষয়টা? এই জন্যই বলতেছি যে জিনিসগুলো সব কিছুই নিজের লাইফে সব কিছুই শেয়ার করার চেষ্টা করবো না অনলাইনে। ঠিক আছে, সব মানুষকে দেখানো যাবে না, সব মানুষকে দেখালে এখানে নজর লাগে। তুমি তোমার ভালো রেজাল্ট বলো, তোমার কোনো ভালো মানুষের সাথে সম্পর্ক বলো, কোনো একটা ভালো গুণ, কোনো একটা স্কিল, এই সব জিনিসগুলো থেকে নিজের বাচ্চা কাচ্চা ফ্যামিলি এইসব দেখা থেকে দূরে রাখবা, কারণ এগুলো মানুষের নজর লাগতে পারে। সব মানুষের মেন্টালিটি এক হবে না, যেমন ভালো মানুষ আছে ঠিক তেমনই খারাপ মানুষও আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। মানব উন্নয়ন সূচকের মৌলিক নির্দেশক কোনটি? সেটা হচ্ছে মাথাপিছু জাতীয় আয়। এটা দ্বারা বোঝা যায় মানব উন্নয়ন কতটুকু হচ্ছে। সূচক মাথাপিছু আয় বলতে বোঝাচ্ছে পিসিআই, পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম। ঠিক আছে, কোন ব্যয় রেখা আনুভূমিক অক্ষের সমান্তরাল? কোন ব্যয় রেখা আনুভূমিক অক্ষের সমান্তরাল? আচ্ছা এটা আর পড়বো না, আমাদের পড়ার শেষ টপিক শেষ। আমরা এরপরে ধীরে ধীরে এমসিকিউ সলভ করব। আমাদের যে টপিকগুলো এসে থাকে মোটামুটি সেগুলো আমরা পড়ে ফেলছি, আর বেশি কিছু লাগবে না। আজকে আমাদের যে টপিকটা ছিল সেটা আমাদের এখানেই শেষ। ঠিক আছে, তো আপনাদের সাথে আমার তিনটা ক্লাস শেষ, সমস্যা নেই, আমরা ক্লাস নিব। তোমাদের কোনো সমস্যা হইলে অথবা প্রশ্ন আরও যদি বেশি করে সলভ করানো লাগে, ঠিক আছে, সেগুলো কি করবা, সেগুলো অবশ্যই জানাবা আমাকে। ঠিক আছে, তাহলে সেগুলো আমি আবার সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আরে সত্য কথা রে, পড়ালেখায় আমারও নজর লাগা গেছে রে, আমি পড়তে পারি না। আমি লাস্ট কবে পড়ার টেবিলে বসছিলাম, ফাইনালি সেমিস্টার ফাইনালের সময় একটু বসছিলাম, আমি পড়তে পারি না, পড়াশোনা হয় না। তো তোমরা একটু দোয়া করি আমার জন্য। ঠিক আছে, যেন ভাইয়া একটু ভালো মানুষ হয়, ভাইয়া যেন মানুষের মতো মানুষ হয়, তাহলে তোমরা কি মানুষের মতো মানুষ হয়ে যাবা। ঠিক আছে, তো অনেক জ্ঞান দিয়ে ফেলছি। আচ্ছা, ইপিজেড শুরুতে পড়াইছি জানাতি, ইপিজেড শুরুতেই পড়াইছি। ইপিজেড থেকে কোশ্চেন আসার মতো তেমন কিছু নাই, যেগুলো আছে ওগুলো পড়াই দিছি। ইপিজেডের পূর্ণরূপ, সর্ববৃহৎ ইপিজেড কয়টা ইপিজেড আছে, নির্মিতব্য কয়টা, সব থেকে বড় কোনটা হচ্ছে পটুয়াখালী,
মোট কয়টা ইপিজেড আছে এগুলোই শেষ। হ্যাঁ, আজকে ক্লাস এখানেই শেষ। তো সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা।